সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা একটা নতুন কিছু শিখব। তো সেটা অ্যাকচুয়ালি নতুন কিছু নয়, সেটা পূর্ববর্তী জিনিসের নতুন কিছু রূপে শিখব। তো আগের দিনকে আমরা আজকের মোটামুটি তাহলে বলে নিই। আজকের আমাদের ক্লাস 11-এ কাইনেমেটিক্সের অর্থাৎ 1D মোশনের পার্ট নম্বর 4 হচ্ছে। তা আমরা পার্ট নম্বর 3-তে ডিফারেন্সিয়েশন সম্পর্কে কিছু কনসেপ্ট দিয়েছিলাম আর তার কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্কগুলো দেখো এখনো আছে বোর্ডে। তো আজকে সেই হোমওয়ার্ক থেকে শুরু হবে এবং আস্তে আস্তে কি করে আমরা 1D মোশনে তার অ্যাপ্লিকেশন করব এই ডিফারেন্সিয়েশনের থ্রু দিয়ে, সেটা আজকে শেখার পালা আছে। কারণ আমরা ভেলোসিটি, অ্যাসিলারেশন এই সমস্ত জিনিসগুলো বার করার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনে হেল্প নেব। ওকে, তাহলে চলো আজকে দেখতে থাকো ক্লাসটা। বেশিক্ষণ হবে না কিন্তু, শুধু ডিফারেন্সিয়েশনের কটা হোমওয়ার্ক সলভ করব আর ভেলোসিটি, অ্যাসিলারেশন মানে মানে বেগ এবং ত্বরণ কিভাবে 1D মোশনে আমাদের হেল্প করছে ডিফারেন্সিয়েশন, সেটা আমরা দেখব এবং তার ওপরে বেশ কিছু অঙ্ক করব। কারণ তোমরা জানো 1D মোশনে ক্লাস 11-এর যে 1D মোশন, এতে বেশ কিছু শুধু থিওরি আছে, টুকটাক থিওরি আছে আর শুধু অঙ্কই আছে মোটামুটি। তো এইটার ওপরে বেশ কিছু টাইপের অঙ্ক আছে আর তারপরে আবার অন্য টাইপের কিছু অঙ্ক আছে। ঠিক আছে, চল লেটস গো। তা লকডাউন তো আরো বেড়ে গেল, তা কি আর করা যাবে। তা মনে হচ্ছে এই প্রথম কোনো চাইনিজ প্রোডাক্ট বাজারে এতদিন ধরে লাস্ট করলো বা লাস্টিং করছে এখনো, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, সো 1 2 3 4 5 5টা হোমওয়ার্ক ছিল। এই হোমওয়ার্কগুলো আমি সলভ করে দিচ্ছি। ওকে, তা আমি 3টে মুছে দিলাম, লাস্ট 3টে মুছে দিলাম। তো যদি 1-এরটা করি আমি ডিফারেন্সিয়েশন, দেখো এখানে দেখো প্রশ্নেই দেওয়া ছিল ডিওয়াই ডিএক্স ফাইন্ড আউট করো। তাহলে 1-এরটা যদি আমি ডিওয়াই ডিএক্স ফাইন্ড আউট করি, তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে কি লিখবো? ডি ডিএক্স অফ ওয়াই। এই ওয়াইটার জায়গায় আমরা বসাতে পারি x4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10। ওকে, তাহলে এবার দেখো, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 হবে, তারপর ডিডিএক্স অফ মাইনাস এক্স স্কোয়ার হবে এবং ডিডিএক্স অফ 10 হবে। এইটা ডিফারেন্সিয়েশন তো করতে হবে। তাহলে আমরা যদি সেইভাবে ভেঙে না লিখি, মনে করি যদি আচ্ছা লিখেই দিই, ধরো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস অফ ডিডিএক্স অফ 10। ঠিক, এইটা আছে। তাহলে তোমরা শিখে গেছো। তাহলে পাওয়ারটা সামনে আসে, এটা ফার্স্ট রুল অনুযায়ী হবে এক্স টু দি পাওয়ার এন। তাহলে পাওয়ারটা সামনে আসছে এবং এক্সটা বসলো এবং তার থেকে 4 মাইনাস 1 অর্থাৎ পাওয়ার 3 হলো। ওকে, আগের দিনকে এগুলো নিশ্চয়ই ডিটেলসে শেখানো ছিল। মাইনাস, এবার দেখো পাওয়ারটা সামনে আসলো, এক্স এর পাওয়ার 2 ছিল, এক পাওয়ার বাদ যাবে, দ্যাট ইজ সব 2 মাইনাস 1 মানে পাওয়ারটা 1, তার মানে কিছুই নেই। ঠিক আছে, প্লাস 0 বসবে, তাই না? কারণ আমরা জানি কোনো কনস্ট্যান্ট জিনিসের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়। কেন? বিকজ এই জিনিসটা কনস্ট্যান্ট, তো তার কোনো পরিবর্তন নেই। 500 কোটি বছর আগে যা ছিল 500 কোটি বছর পরে তাই থাকবে, 5000 বছর পরেও তাই থাকবে। এই কনস্ট্যান্ট 10-এর ভ্যালু, তাই না? তাহলে এটার ডিফারেন্সিয়েশন 0। তার মানে আলটিমেট অ্যান্সারটা যেটা আমাদের হলো, তুমি যদি 0টাকে হটিয়ে দাও তাহলে এটা হলো আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, চলো এবার 2-একটা করে। বোঝা গেছে তো? টুকে নিয়েছো, মুছে দিচ্ছি। এবার 2-একটা কি লেখা আছে দেখো, 2-একটা লেখা আছে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 6x কিউব প্লাস এটা হচ্ছে সাইন এক্স, এটা হচ্ছে কি সাইন এক্স। ওকে, তাহলে আমরা ওয়াই ডিএক্স বার করবো, তাই তো? ডিওয়াই ডিএক্স বার করবো। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 6x কিউব প্লাস সাইন এক্স লিখে দিয়েছি।
ওকে, তাহলে পরের লাইনটা কি হওয়া উচিত, ডিডিএক্স অফ প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ 3x স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ 6x কিউব প্লাস ডিডিএক্স অফ সাইন এক্স, তাই না? এইটাই তো হয়। এবারে দেখো কি হবে তাহলে, আগের মতো এটা পাওয়ার 4 সামনে চলে এসছে এবং পাওয়ার 1 বার, তাহলে 4 - 1 3 প্লাস, তাহলে দেখো কনস্ট্যান্ট জিনিস বাইরে চলে এসছে। এবার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে, তার জন্য পাওয়ার 2টা সামনে চলে আসলো এবং এক্স এর পাওয়ার 2 - 1 মানে এক্স এর পাওয়ার 1, তার মানে এক্স মাইনাস, দেখো 6টা সামনে চলে এসছে, পাওয়ারটা আবার সামনে চলে এসছে এবং এক্স এর পাওয়ার 3 - 1 দ্যাট ইজ অফ 2, তাই তো, এক্স স্কোয়ার। আর আগের দিনকে সূত্রে আমরা দেখেছি যে ডিডিএক্স অফ সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন আমাদের কস এক্স হয়, তাহলে কস এক্স। এবার এটা সিম্পলিফাই করে দাও, তাহলে 4x কিউব প্লাস 6x মাইনাস 18x স্কোয়ার প্লাস কস এক্স অ্যান্সার। তাহলে তোমাদের অ্যান্সারটা হলো এইটা। তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এই ওয়াই ফাংশনটার এইটা। ওকে, তাহলে দুটো প্রশ্ন সলভ হলো, আরো 3টে বাকি। চলো মুছে দিয়ে এগুলো সব আমরা। মুছে দিয়েছি, তাহলে বাকি 3টে প্রশ্ন। বাকি 3টে প্রশ্নের মধ্যে ফার্স্ট প্রশ্নটা ছিল y সমান 6 sin x মাইনাস 7 cos x, y সমান 6 sin x মাইনাস 7 cos x, 7 cos x এটা ছিল, তাই তো? এবার দেখো কি করে করবো এটা, তাহলে dy dx, তার মানে ddx অফ y এর পুরো ভ্যালুটা 6 sin x माइनस 7 cos x, ये बच्चों का खेल है, है ना? ddx of 6 sin x minus ddx of 7 cos x। তাহলে এবার দেখো অলওয়েজ পৃথিবীতে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের সময় যদি কনস্ট্যান্টটা সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন 0, কিন্তু এমন একটা কনস্ট্যান্ট যে যদি কোনো একটা টার্মের সঙ্গে যুক্ত থাকে, তার মানে কোনো একটা ধরো ফাংশনের সঙ্গে সে যুক্ত থাকে, তখন কিন্তু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনটা হয় না অ্যাকচুয়ালি। আসলে তোমরা পরে ডিপলি ক্লাস 11-এ শিখবে, ওই কনস্ট্যান্টটাকে তখন কি করতে হয় না, বাইরে বের করে দিতে হয়। তাহলে 1 সেকেন্ড আই রিপিট দিস, যদি কোনো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অবস্থায় সিঙ্গেল থাকে, শুধু যদি একাই থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েশন 0 হবে, অর্থাৎ তার অবকলন 0 হবে। কিন্তু সেই কনস্ট্যান্ট যদি কোনো একটা ফাংশনের সঙ্গে যুক্ত থাকে, তার মানে সাইন এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, x4, cos x, এরকম কোনো ফাংশনের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে তখন কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিতে হয়। ওকে, তাহলে 6 বাইরে চলে এসছে, তাহলে ddx অফ সাইন এক্স, তার মানে শুধু তাহলে সাইন এক্স টাকে খালি ডিফারেন্সিয়েট করতে হবে, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা শিখে গেছি কি হয়, cos x হয়, তাহলে 6 cos x হলো। ওকে, এবারে দেখো এখান থেকে 7টা বাইরে চলে এসছে, ঠিকঠাক। এবার দেখো ddx অফ cos x, এই জিনিসটা আছে, ddx অফ cos x এর ডিফারেন্সিয়েশন, তার মানে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স হয়। ওকে, এটা আমরা সূত্রে বলে দিয়েছি আগের লেকচারে, 6 cos x প্লাস 7 sin x, दिस इज योर आंसर। सही बात है ना, बच्चों का केस है, हलवा हलवा। ओके, चलो टूके नाउ फोन। এরপরের প্রশ্ন মুছে দিচ্ছি,
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ছিল। এইটা একটু ভালো করে শিখো, ঠিক আছে? দেখো আগের দিনকে আমরা এইরকম একটা ফর্মুলা লিখেছিলাম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে, তাহলে মাইনাস এন পাওয়ারটা সামনে চলে এসছে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা হয়, সরি, মাইনাস এন মাইনাস ওয়ান, এইটা হয় আমরা ফর্মুলা, তাই তো? ঠিক, এইটা ফর্মুলা। এখানে দেখো এই ওয়াইটাকে আমরা একটুখানি সাজিয়ে নিতে পারি, তাহলে হোল টু দি পাওয়ার হাফ, তাই না? রুট ওভার এইটা মানে হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এবার তুমি যদি ডিফারেন্সিয়েট করো ডি ওয়াই ডিএক্স, তাহলে ডিডিএক্স অফ এই পুরো জিনিসটা তোমাকে বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? ওকে, এবার দেখো টোটাল পাওয়ারটা কত? হাফ, তাই তো? তাহলে হাফটা সামনে এসছে। এখন এইটাকে তোমাকে পুরো ফাংশন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ মাইনাস ওয়ান হয়, তাহলে পাওয়ারটা সামনে আসে এবং পুরো হোল ফাংশনটার যা পাওয়ার আগে ছিল তার থেকে একটা ওয়ান বাদ যায়, তাই না? ফর্মুলা এটাই তো ছিল আমাদের, তাহলে হাফ মাইনাস ওয়ান, ঠিকঠাক। এইবারে দেখো যদি এইরকম টাইপের কোনো কমপ্লিকেটেড ফাংশন থেকে থাকে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার হাফ যেহেতু ছিল, তুমি এবার হাফটাকে বাদ দাও, ঠিক? হাফটাকে বাদ দিয়েও ভেতরের ফাংশনটা লক্ষ্য করো, সেটাও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়। তার মানে শুধু যদি হাফ বাদ দিয়ে প্রশ্নটা থাকতো, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করা যেত, তাই তো? তার মানে এরকম কেসে আমরা পুরোটাকে একবার হোল ফাংশন ধরে তাকে ডিফারেন্সিয়েট করবো এবং ফাংশনটাকে মানে এবার ওই ফাংশনটাকে পাওয়ারটাকে বাদ দিয়েও ফির ডিফারেন্সিয়েট করবো, ঠিক? এটা তোমরা ক্লাস 11-এর ম্যাথমেটিক্সে ডিপলি শিখবে, কিন্তু আমাদের ফিজিক্সে যেটুকু করতে হয় সেটুকুই বলছি, ওকে? তাহলে হাফটা সামনে এসছে, এইটাকে পুরো ফাংশন হিসেবে ট্রিট করব, তাহলে তার পাওয়ার হাফ থেকে মাইনাস ওয়ান বাদ যাবে। এবার তুমি যদি হাফটাকে বাদ দাও, তাহলে এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এটাকেও ডিফারেন্সিয়েট করা যায়। তার মানে গুণ চিহ্ন দিয়ে এইটারও আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওকে? এইটার একটা রিপিটেশন করাচ্ছি। তাহলে দেখো কি হবে, হাফটা বাইরে চলে এসছে, এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান মানে কত? মাইনাস হাফ, ওকে? এবারে দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে কি লিখতে পারি? এখানে পুরো একটা ব্র্যাকেট দিয়ে, এখানে একটা পুরো ব্র্যাকেট দিয়ে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার লিখতে পারি, ভেঙে লিখতে পারি, প্লাস ডিডিএক্স অফ ওয়ান লিখতে পারি, তাই তো? তাহলে কি লিখবো? তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ ওয়ান, এরকম জিনিস একটা থাকলো। তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হাফ হোল পাওয়ার হাফ ইন্টু, দেখো এইটা তো ওয়ান দেবে, এই পুরো পার্টটার ডিফারেন্সিয়েশন কত? জিরো দিল, বিকজ এখানে কনস্ট্যান্ট ভ্যালু, বাট ডিডিএক্স অফ এক্স স্কোয়ার তার মানে কত হবে? 2x নিশ্চয়ই, 2x নিশ্চয়ই হবে। এবার দেখো তুমি এই টু ক্যান্সেল আউট করতে পারো, ঠিক আছে? এই টু ক্যান্সেল আউট করতে পারো। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এইটার পরের লাইন এখানে করছি। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স সমান সমান এক্সটা রইল, এটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ানের নিচে রুট হবে, তাই না? পাওয়ারটা যে মাইনাস ওয়ান ছিল, তাহলে এটাই তোমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, এটাই তোমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, ঠিক? ক্লিয়ার? তো যা কথা বলেছি, যদি এটা অসুবিধা হয় তাহলে ভিডিওটা আবার পজ করে আবার রিব্যাক করে দেখে নিও, ওকে? এটার একটা রিপিটেশন বের করে মুছে নিয়ে লিখে নিয়েছো নিশ্চয়, একটু লিখে নিও। क्या झमेला है, फिजिक्स टीचर है मैथमेटिक्स सिखाते, कोথায় फिजिक्स শেখাবো?
এবারে ওয়াই সমান ধরো তোমাকে দিল ধরো এক্স কিউব প্লাস 3x² হোল টু দি পাওয়ার ধরো 3/2 এরকম কিছু একটা দিয়েছে, ঠিক আছে? তাহলে ডিওয়াই ডিএক্স, ডিডিএক্স অফ ওয়াইটার জায়গায় তুমি এক্স কিউব প্লাস 3x² হোল 3/2 বসাতে পারো। ওকে, বসিয়েছো। এবার কি বলেছি, তাহলে এইবার এখানে একটা পুরোটাকে একটা ফাংশন ধরবে, তাহলে যা বলেছিলাম, তাহলে এইটাকে পুরোটা একটা ফাংশন হিসাবে ট্রিট করবে। তাহলে এর পাওয়ার এখন 3/2 দেখেছো, তাহলে পাওয়ার 3/2 সামনে চলে এসছে, পুরোটা এইটা একটা ফাংশন মানে ভ্যালু ধরবে তোমরা। তাহলে সেটাকে এক্স কিউব প্লাস 3x² লিখলে পাওয়ার কত ছিল 3/2, তার থেকে এক পাওয়ার বাদ যাবে, ঠিক? তাহলে পাওয়ারের কাজ শেষ। এবার ভেতরে কি আছে দেখো, তাহলে ভেতরটা যেটা আছে দেখো, সেটাকে যদি এটা পাওয়ারটা বাদ দেওয়া থাকে, তাহলে ভেতরে যা জিনিস আছে সেটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস 3x², এম আই রাইট? ওকে, তাহলে দেখো 3/2 এক্স কিউব প্লাস 3x² পাওয়ার 3/2 থেকে এটা বাদ চলে গেলে হাফ হয় নিশ্চয়ই। এবারে একসাথে করবো, আর ভাঙবো না। তাহলে ডিডিএক্স অফ এইটা হবে একবার, তাহলে ডিডিএক্স অফ এইটা হবে একবার। তাহলে পুরোটাকে আমি একসঙ্গে ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি। দেখো এক্স কিউবটার জন্য লিখবো পাওয়ার সামনে এসছে, 3x² হবে নিশ্চয়ই, পাওয়ার একবার যায়। এখানে দেখো আবার একটা কনস্ট্যান্ট আছে, এই পাওয়ার আছে সামনে আসলো, আবার এক্স এর পাওয়ার 2 - 1, তার মানে এক্স এর পাওয়ার 1, ঠিক আছে? তার মানে তাহলে 3/2 এক্স কিউব প্লাস 3x² এর হোল হাফ ইন্টু 3x² প্লাস 6x, এটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, আর একটু সিম্পলিফাই করতেই পারো তুমি। এই 3টাকে কমন নিয়ে, এটা এই 3টা কিন্তু একটা কমন আসছে, বা আবার এক্সও কমন আসছে, 3x কমন আসছে, ওই 3xটা এটার সাথে গুণ করে 9x/2 করতে পারো, ঠিক আছে? করতে পারো, সিম্পলিফাই করতে পারো, আর কিছু এই পর্যন্ত করলেও চলবে। ওকে, আই থিঙ্ক বোঝা গেছে। এবারে 5 নম্বর প্রশ্নটা, তাহলে টুকে নাও, ততক্ষণ 5 নম্বর প্রশ্নটা বের করে ফেলি। হয়ে গেছে আশা করি। পাঁচ নম্বর প্রশ্ন ছিল, দেখো 7 cos x মাইনাস x টু দি পাওয়ার না 2/3 x টু দি পাওয়ার 3/2 ছিল, 3/2। তাহলে দেখো, তাহলে dy dx, তাহলে ddx অফ পুরো y বসে গেল 7 cos x 2/3 x টু দি পাওয়ার 3/2। এবার মুখ শাট ডাউন করে করবো, তাই না? তোমরা সব জানো। তাহলে পাওয়ার দেখো, এটা একটা কনস্ট্যান্ট যেটা একটা ফাংশনের সঙ্গে যুক্ত, তাহলে এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনটা হবে না, সেটা বাইরে চলে আসবে, 7 হলো, এবং cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x হলো। ক্লিয়ার? আর ভেঙে ভেঙে করছি না, কারণ তখন আগের বারে করেছিলাম 7টাকে বাইরে এনে ddx অফ cos x লিখেছিলাম, ঠিক? ঠিক, এবার দেখো ddx অফ এই জিনিসটা হবে, ddx অফ ওই জিনিসটা হবে। তাহলে মনে মনে ভেবে নাও কি হতে পারে। তাহলে আগে কনস্ট্যান্ট ভ্যালুটা সামনে ছিল, সেটা সামনে চলে এসছে, পাওয়ারটা সামনে আসবে, এবং x এর পাওয়ার 3/2 - 1, ঠিকঠাক? ক্লিয়ার? আবার রিপিট করছি, ddx অফ এই জিনিসটা হবে, মনে মনে ভাবো। তাহলে কি হলে কি হবে, বা লিখে করতে পারো স্টেপসগুলো তোমরা। তাহলে 2/3টা সামনে চলে এসছে, যেমন মানে ওটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এসছে, এর পাওয়ার 3/2 ছিল, সেটা সামনে চলে এসছে, আর এক্স এর পাওয়ার যা ছিল তার থেকে আবার এক বাদ, ফর্মুলা। তাহলে এবার তোমরা সিম্পলিফাই করে নাও। তাহলে এটা দেখো -7 sin x লেখা যায়, আর এইটা কেটে যায়, তাহলে হলো x 3/2 থেকে বাদ গেলে হাফ। তাহলে এটাই তোমার dy dx এর ভ্যালু।
তাহলে হোমওয়ার্ক যে 5টা ছিল সেটা করে দিলাম। ওকে, এইবারে আমরা যেটা করব, এই ডিফারেন্সিয়েশন আস্তে আস্তে কি করে আমাদের 1D মোশন এফেক্ট করছে, বা কেন আমরা ডিফারেন্সিয়েশন শিখলাম, ঠিক কোথায় আমার অ্যাপ্লিকেশন, সেই জায়গাটা আমরা দেখাবো এবারে। ওকে, একটু ভিডিওটা পজ করে দাও তখন। আচ্ছা দেখো, আমরা এগুলো একটু টেনে নিয়েছি আগে থেকে, ঠিক আছে? এবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে করে। তো তোমরা যখন করবে এগুলো গ্রাফ খাতায় নোট ডাউন করবে, এবং যা বললো সেই কথাগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। ওকে, দেখো এবার আস্তে আস্তে আমরা ঢুকছি কি করে 1D মানে ডিফারেন্সিয়েশন ম্যাথামেটিক্স কি করে এবার ফিজিক্সে গিয়ে জীবন্ত হচ্ছে কি করে, ঠিক আছে? তার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন জায়গাটাই যাচ্ছে। ওকে, এতদিন তো ম্যাথামেটিক্স শিখলাম, এবার ফিজিক্সে সেই জায়গাটা কোথায় তার অ্যাপ্লিকেশন সেটা আজকে শেখার চেষ্টা করব। সরি। এবার দেখো, ওয়াই এক্স গ্রাফে বা এক্স ওয়াই লেখচিত্রে এটা হচ্ছে নিশ্চয়ই স্ট্রেট লাইন, এবং তার সমীকরণ যেহেতু অরিজিন দিয়ে গেছে, তাহলে তার সমীকরণ ওয়াই সমান এম এক্স ওয়াই, এটা আমরা জানি। আর এমটাকে কি বলেছিলাম? নতি, স্লোপ, গ্রেডিয়েন্ট, ট্যান থিটা, এসব বলেছিলাম। তাহলে এমটা কি আসতে পারে? দেখো ওয়াই বাই এক্স, সেটা সমীকরণ থেকেও পাচ্ছি, ঠিক সমীকরণ থেকে পাচ্ছি ওয়াই বাই এক্স। তার মানে নতির ভ্যালু আমরা বলেছিলাম যে কোনো গ্রাফের ওয়াই এর ভ্যালু মানে বাই এক্স এর ভ্যালু, তাহলে কোনো গ্রাফের ওয়াই এর ভ্যালু বাই এক্স এর ভ্যালু, সেটা হলো আমাদের নতি বা ট্যান থিটা। আর সেটা আমরা ত্রিভুজেকেও দেখিয়েছিলাম যে ট্যান থিটা কি আসতে হয়, লম্ব বাই ভূমি করে। এটা তো লম্ব পার্ট, এটা ভূমি পার্ট, বিকজ থিটা এইখানটায় আছে। ঠিক, তুমি যদি এখান থেকে একটা ত্রিভুজ আঁকো, তাহলে ট্যান থিটা যদি এই ত্রিভুজে অ্যাপ্লাই করো, তাহলে ট্যান থিটার সমান আমরা এম পেয়েছিলাম, বলেছিলাম, তাই তো? সেই এম সমান ওয়াই বাই এক্স আসতে পারে, বিকজ এইটা তার লম্ব আর এটা হচ্ছে ভূমি, তার মানে এটা ওয়াই আর এটা হলো এক্স, তাই তো? বিকজ এক্স ওয়াই গ্রাফে এটা আমরা পেয়েছি। এবার ফিজিক্স কি বলছে দেখো, ফিজিক্সে এসটি লেখচিত্র যখন করি, মানে স্মরণ সময় লেখচিত্র যখন করি, তখন একটা স্ট্রেট লাইন আমরা কি শিখে এসেছিলাম মনে পড়ছে? দেখো আগের লেকচারে আমরা বলেছিলাম যে এসটি লেখচিত্রে কোনো স্ট্রেট লাইন মানে সেটা কি নির্দেশ করে? সমবেগ, মনে পড়ছে? সমবেগ নির্দেশ করে, তাই তো? সেই এস সমান ভিটি, তার ওয়াই সমান এম এক্স, এইভাবে আমরা শিখেছিলাম। লেকচারগুলো দেখো ফের ভালো করে, বা যারা শিখেছো তারা জানো নিশ্চয়ই। তাহলে দেখো, এবার আমি কিছু জানি না, ঠিক? আমি তাহলে এসটি লেখচিত্রে এই যে সমবেগ রেখাটা আছে, সমবেগের যে লাইনটা আছে, তাহলে তার যদি নতি বার করি, তাহলে কি আসা উচিত? সেই নতি এম সমান এস বাই টি আসা উচিত না? কারণ এখানে এম সমান ওয়াই বাই এক্স আছে। এখন ওয়াই অ্যাক্সিসে যেহেতু সরণ আছে, আর এক্স অ্যাক্সিসে যেহেতু টাইম টি আছে, তাহলে নতি এম সমান কি লেখা উচিত? ওয়াই বাই এক্স, মানে কি সরণ বাই সময় লেখা উচিত লেখা। এবার দেখো, আমরা ফিজিক্সের ডেফিনেশন থেকে জানি যে সরণ বাই সময়টাকে কি বলে? সরণ বাই সময়টাকে বেগ বলে, তাই তো? বেগ বলে। তার মানে এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন উঠে আসতে পারে যে সরণ সময় লেখচিত্রে কোনো সমবেগের বা কোনো লেখর নতি কি নির্দেশ করে? সেটা বলবে তোমরা বেগ নির্দেশ করে। 1 সেকেন্ড রিপিট। তাহলে সরণ সময় লেখচিত্রে কোনো লেখর নতি কি নির্দেশ করে? নতি এম সমান ট্যান থিটা সমান বেগ নির্দেশ করে। ঠিকঠাক। এইবারে দেখো, আমরা ডিওয়াই ডিএক্স এর ইন্ট্রোডাকশন কি করে হয়েছিল সেটা নিশ্চয়ই আগের লেকচারে বলেছিলাম, তবুও রিপিট করছি। গ্রাফটা এরকম ছিল, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে এরকম ছিল। আমরা ভ্যালুগুলোকে এখানে একটা পয়েন্ট পি চুজ করেছিলাম আগের লেকচারে, আর এখানে একটা কিউ আর বা এস নিয়েছিলাম, তাই না? মনে পড়ছে তো? সেই কিউ আর এসটা খুব যদি পি এর কাছাকাছি চলে আসে, তাহলে এখানে x2 আর x1 এর সেপারেশন কম ছিল, আর এখানে y2 আর y1 এর সেপারেশনও কম ছিল। এবং এমন সেপারেশন যারা তাতে বোথ, তার মানে x2 মাইনাস x1 যাকে ডেল্টা x বলেছিলাম সেটাও টেন্স টু 0 হয়, আর y2 মাইনাস y1 যেটা ডেল y বলেছিলাম সেটাও যেন টেন্স টু 0 হয়। সেই টেন্স টু 0 কন্ডিশনেই আমরা একটা কোয়ান্টিটি বা কোনো একটা জিনিস ডিফাইন করেছিলাম, মানে ধরে নিয়েছিলাম, সেটা ডিওয়াই ডিএক্স ধরেছিলাম। তার মানে কি, যদি এরকম গ্রাফ একটা ইররেগুলার থাকে, সেই গ্রাফে ট্যান থিটা মানে নতি এম বার করা মানে হলো ডিওয়াই ডিএক্স বার করা। ঠিকঠাক? তাহলে ওয়াই এক্স এরকম এসছে। এবার তোমরা একটা জিনিস চিন্তা করো যে এসটি লেখচিত্রে কোনো একটা জিনিসের সমবেগ এইরকম থাকতে পারে, কিন্তু ধরো কোনো একটা লোক বা কোনো একটা গাড়ি
যদি সে সমবেগে না চলে, তার ভেলোসিটি যদি ইররেগুলার থাকে, সময়ের সাপেক্ষে বাড়ছে কমছে ইতস্তত কিছু একটা হচ্ছে, তাহলে তার গ্রাফ এরকম ভাবে আঁকা উচিত বা অন্য আরো যা খুশি আঁকা উচিত। ঠিক, এবার সেই গ্রাফের প্রতিটা পয়েন্টে নিশ্চয়ই ট্যান থিটার মানটা এইটার মতো কনস্ট্যান্ট হবে না, তাই তো? তাহলে সেখানে আমাদের কিসের দরকার? ডিওয়াই ডিএক্স এর কনসেপ্ট দরকার। এবার খুব যদি ভালো করে ভাবো, তাহলে এসটি লেখচিত্রে যদি এরকম একটা গ্রাফ থাকে, তাহলে তার এম মানে ট্যান থিটা, তাহলে কি লেখা উচিত? ডিএস বাই ডিটি লেখা উচিত। যে ডিওয়াই ডিএক্স ছিল, তাহলে এখানে এসটি লেখচিত্র, তাহলে ডিএস ডিটি লেখা উচিত। ঠিক, আর একটা কথা বলে দিই, এই যে ডিটা কেন এসছিল, এই ডিটা তো বলেছিলাম যে ডিফারেন্সিয়েশনের জন্য এসছে। তাই ডিটা কেন এসছে বলেছিলাম? ডিটা এসছিল বলেছিলাম ডিফারেন্সিয়েশনের জন্য। তাহলে তোমরা এটা কিন্তু ভেবে নিও না যে এস এর সাথে ডি এর গুণ আছে, কিন্তু ডিএস পুরোটা একসাথে, তার মানে কি S2 মাইনাস S1। এই যে একটা ক্ষুদ্র জিনিস যেটা টেন্স টু জিরো, তাকে একসঙ্গে লেখার পদ্ধতি হলো ডিএস। ওকে, এবারে তোমরা হচ্ছে কে ডাইমেনশন বিচার করো। এই ডিটার কিছু নেই, ঠিক, এই ডিটার কিছু নেই, এই দুটো ডি কিছু নয়, এটা জাস্ট করে আসছে ডিফারেন্সিয়েশনের জন্য। তাহলে এখানে এম এর ডাইমেনশন যা হবে, এস বাই টি এর ডাইমেনশন তাই হবে, অর্থাৎ এস বাই টি এর ডাইমেনশন যা হবে এমটাও তাই হবে, অর্থাৎ ডিএস বাই ডিটি, তার মানে এই রেখার এই লেখর নতি। এবার বলো, এস বাই টি যদি ভি রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে ডিএস বাই ডিটিটাও কি রিপ্রেজেন্ট করবে? ভেলোসিটি নিশ্চয়ই রিপ্রেজেন্ট করবে, মানে বেগ নির্দেশ করবে। ঠিক, কথাগুলো ক্লিয়ার হচ্ছে? বিকজ ডি এর কোনো ইটসেলফ কোনো ডাইমেনশন নেই, কোনো ভ্যালু নেই, ও জাস্ট ইন্ডিকেট করতে পারে যে কোনো একটা জিনিসের ডিফারেন্সিয়েশন করা হবে, বা সেই জিনিসটা খুব ক্ষুদ্র ভ্যালু। ওকে, তাৎক্ষণিক জিনিস। এবারে ধরো এই যে ডিএস ডিটিটা আমরা কেন ভেলোসিটি বললাম? বিকজ অফ এসটি লেখচিত্র, যে কোনো টাইপের গ্রাফ আঁকো না কেন তার নতি ভেলোসিটি দেবে, বিকজ এসটি এর লেখচিত্রের নতি মানে ভি, ভি দেয়, বিকজ এস বাই টি হয়। তাহলে এসটি লেখচিত্রে এস বাই টি মানে ভি নতি। তাহলে সিমিলারলি এম সমান ডিএস ডিটি মানে ভেলোসিটি রিপ্রেজেন্ট করা উচিত, তাই তো? ঠিকঠাক? তাহলে এই জিনিসটা ক্লিয়ার আশা করি। তাহলে কি বুঝলাম? আর এটা মানে আবার কি? টাইমের রেসপেক্টে সরণ এস এর ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি ভেলোসিটি পেতে হয়, তাহলে কোনো সরণকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেই তাহলে কি আসবে? ভেলোসিটি আসবে। সেই জন্য আমরা এখানে লিখে দিয়েছি, দেখো ভি সমান তাহলে ডিএস ডিটি আর ভি সমান সমান ডিএক্স ডিটি। অর্থাৎ কখনো সরণকে এস বলা হতে পারে, আবার কোনো কোনো জায়গায় এক্সও বলা হতে পারে। ঠিক, তাহলে বোথ কেসে কিন্তু সেটা সরণই রিপ্রেজেন্ট করে। তার মানে সরণকে একমাত্র ডিফারেন্সিয়েট করলেই আমাদের ভেলোসিটি আসতে পারে। কিন্তু কেন আসলো? বিকজ সরণের ডিফারেন্সিয়েশন দেখো ডিএস ডিটি, সেটা কি রিপ্রেজেন্ট করে? ভেলোসিটি। সেটা গ্রাফ থেকে আমরা বলতে পেরেছি। তার মানে পৃথিবীতে যেখানেই সরণ দেখবো তাকে যদি ডিফারেন্সিয়েট করি বা টাইমের রেসপেক্টে, মানে অ্যাকচুয়ালি আবার টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে সে আমাকে কি দেবে? ভেলোসিটি দেবে। ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? যা বলেছি যদি অসুবিধায় আবার শুনবে তাহলে আবার ক্লিয়ার হবে। ওকে, চলো এবার দেখো ভিটি লেখচিত্রে সমবেগ, এই সমতরণ কি করে প্রকাশ করে? এইরকম ভাবে প্রকাশ করে, এটা আমরা শিখে গেছি আগে, তাই তো? তাহলে দেখো ভিটি লেখচিত্রে এই লেখর নতি কি আসবে? এম সমান ওয়াই এর ভ্যালু বাই এক্স এর ভ্যালু, তাহলে এম সমান ভি বাই টি হয় বা হবে, তাই তো? তাহলে কি হবে? এম সমান ভি বাই টি হবে। ঠিক, ভি বাই টি হবে। এবারে দেখো আমরা কিন্তু ফিজিক্সের ডেফিনেশন থেকে আমরা জানি যে ভেলোসিটি বাই টাইম টি কি দেয়? বেগ বৃদ্ধির হার, তাই তো? সেটাকে কি দেয়? ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ, অর্থাৎ এখান থেকে আরো একটা এমসিকিউ উঠে আসতে পারে যে বেগ সময় লেখচিত্রে কোনো লেখর নতি কি দেবে? না ত্বরণ রিপ্রেজেন্ট করবে, ত্বরণ রিপ্রেজেন্ট করবে। ওকে, এবার ধরো কোনো ত্বরণ যদি সমান নয়, এটা তো সমতরণ, যদি অসমতরণে চলে, ইররেগুলার হয় গ্রাফ, তাহলে এইরকম যদি কোনো হয়, তাহলে এই ভিটি লেখচিত্রের আবার কোনো লেখর নতি কি হবে? এম সমান
ডিওয়াই ডিএক্স, তাই না? এম সমান ডিওয়াই ডিএক্স, এটাই তো। যদি এখানে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস ধরি আমি, ডিওয়াই ডিএক্স নতি হয়। কিন্তু এখানে ওয়াই এর জায়গায় কি বসানো আছে? দেখো ভি বসানো আছে, ডিভি। আর এখানে টি এর জায়গায়, এই এক্স এর জায়গায় কি বসানো আছে? দেখো টি, তাহলে ডিটি বসাতে পারি, তাহলে ডিভি ডিটি। তাহলে ভিটি লেখচিত্রে নতি ডিভিডিটি আসতে হয় যদি এরকম একটা ইররেগুলার হয় গ্রাফ, অর্থাৎ যেখানে প্রতিটা পয়েন্টেই নতিগুলো চেঞ্জ করতে পারে, তাহলে সেখানেই তো আমরা ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট লাগাই। তাহলে বলো এখানে ডাইমেনশন আবার ম্যাচিং করো। এখানে যদি ভি বাই টিটাকে আমরা ত্বরণ বলি, তাহলে এখানেও ভি বাই টিটাকে ত্বরণই বলা উচিত, এটাই মজা। তাহলে এই এমটাকে এখন এম না বলে আমরা ত্বরণ এ বলবো, তাহলে সেটা হলো ডিভিডিটি। ঠিক, তাহলে পুরোটা থেকে মোদ্দা কথা একটাই জিনিস চলে এসছে, সেটা হলো, এটা আগে লিখে নেবে, হ্যাঁ, যদি সরণ এক্স থাকে বা এস থাকে, তাকে একবার ডিফারেন্সিয়েট করব টাইমের রেসপেক্টে, ডিএক্স ডিটি পাবো, তাকে আমরা বেগ বলবো। ঠিক, তাকে বেগ বলবো। সেই বেগটাকে আবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাকে আমরা ত্বরণ এ বলবো। ঠিক, ক্লিয়ার? আর এখানেও সিমিলারলি একই হওয়া উচিত, তাহলে ডিএস ডিটি আবার ত্বরণ এ সমান ডিভি ডিটি। ঠিক, ক্লিয়ার? আর একটা মজার জিনিস দেখাই, দেখিয়েই অঙ্কে ঢুকে যাব। এবারে দেখো, ধরো তাহলে ভি সমান কি এসছে? ডিএক্স ডিটি এসছে, আর এ সমান তাহলে ডিভিডিটি এসছে। তাহলে দেখো এই ত্বরণ এটাতে দেখো, এইটা তো এইভাবে লিখতে পারি, ডিডিটি অফ ভি লিখতে পারি, কারণ আগে আমরা যেমন করছিলাম ডিওয়াই ডিএক্স, তাই ডিডিএক্স লিখে ওয়াইটার জায়গায় সেই ওয়াই এর ভ্যালু গুলো বসাচ্ছিল, তাই না? এটা ছিল। কিন্তু এখানে তো ভি এর ভ্যালু আমরা জানি না, যদিও কোনো ফাংশন এখানে এক্স সরণ বলে কিছু দেয়নি, আমরা সরণটাকে এখন এক্স ধরে নিয়েছি। তাহলে শুধু জাস্ট ফর্মালিজমটা হচ্ছে, তাই তো? তাহলে এখানে যে ফর্মালিজমটা আরেকটা করতে পারবো, তাহলে এটা পাশেই করি, তাহলে ডিডিটি অফ ভি, তাই তো? তো এই ভি এর জায়গায় তুমি এই ডিএক্স ডিটিটা বসাতে পারো, ডিএক্স ডিটিটা বসাতে পারো। এবার এইটাকে না অবকলন বিদ্যায় মানে ডিফারেন্সিয়েশনে কিভাবে লেখে এটা আমি একটু দেখিয়ে দিই, এটা নিয়ম। তাহলে ডি টু, নট ডি স্কোয়ার, ডি টু এক্স আর ডি টি টু। অনেকে আবার বলবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, বাট রং। আমরা কি বলবো? ডি টু এক্স ডিটি টু বলবো। এই টুটা কি রিপ্রেজেন্ট করছে? না টুটা রিপ্রেজেন্ট করছে এক্সটাকে টাইমের রেসপেক্টে দুবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। কি বললাম? এই এক্স কে টাইমের রেসপেক্টে দুবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, সেই জন্য এই দুইটা বার করেছে, মানে দুইটা লেখা হয়েছে। আর তোমরা একটু খুব ভালো করে ভাবো না, যদি এক্স সরণ থাকে, তাকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে বেগ পেয়েছে, সেই বেগটা থেকে ত্বরণ পেতে গেলে সেই বেগটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে। তাহলে মোট কবার ডিফারেন্সিয়েশন হলো? দুবার। কাকে? সেই সরণ এক্স থেকেই ধাপে ধাপে এতে এসছি। তার মানে ত্বরণ এতে যদি পৌঁছাতে হয় ডাইরেক্ট সরণ এক্স থেকে, তাহলে আমাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হয়। সেই জন্যই যদি খুব ভালো করে তোমরা একটু ফিজিক্স পড়ে থাকো বা একটু ডাইমেনশন ম্যাচিং বা একটু যদি জ্ঞান থাকে, তাহলে দেখবে ত্বরণকে কিন্তু লেখা হয় ডাইমেনশনে এলটি মাইনাস টু। ঠিক, তাই না? ত্বরণের ডাইমেনশন এলটি মাইনাস টুটা, এলটি মাইনাস টু, অর্থাৎ দ্যাট ইজ অফ এল বাই টি স্কোয়ার, অর্থাৎ সরণকে মানে সরণ বাই টাইমের স্কোয়ার। সেই দেখো টাইমের স্কোয়ার, অর্থাৎ এই টাইমের স্কোয়ারটা দুবার রিপ্রেজেন্ট করছে। মানে কি? একবার বেগে এল বাই টি থাকবে, আর ত্বরণ যখন বার করব ওই এল বাই টিটা বাই টি আবার করলে ত্বরণ আসবে, তার মানে টাইম দুবার আসছে, তাহলে এল বাই টি স্কোয়ার। দ্যাটস ওয়াই এই টুটাও সেখানে সেইভাবে রিপ্রেজেন্ট করছে। ওকে, ক্লিয়ার? তাহলে ফর্মালিজম এক্স থেকে ডিএক্স ডিটি করলে বেগ, আবার ওই বেগকে ডিভিডিটি করলে ত্বরণ। ফর্মালিজম ক্লিয়ার?
মাথায় ফেভিকল দিয়ে গেঁথে দাও বা সিমেন্ট, অ্যাজ ইউ উইশ। মুছে দিচ্ছি। এবারে অঙ্কের দিকে আসছে। চলো ভাবো এবারে যে তোমার কোনো সরল এক্স 60 কিউব প্লাস 60 স্কোয়ার প্লাস 60 বলে দিয়েছে। এবার তোমার প্রশ্ন বলে দিয়েছে, দেখো বেগ বার করো, ত্বরণ বার করো, বেগ বার করো, ত্বরণ বার করো। তাহলে আগে আমি যখন এমনি ডিফারেন্সিয়েশন শেখাচ্ছিলাম, সেখানে দেখবে সমস্ত ওয়াইগুলো কিন্তু এক্স এর সঙ্গে জড়িত ছিল। ওয়াই সমান এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স থ্রি এরম ছিল। সেই জন্য কিন্তু ওখানে ডিওয়াই ডিএক্স করেছে। এখন ওই এক্সটা হটে গিয়ে টাইম টি পার্ট চলে এসছে। ঠিক টাইম টি পার্ট চলে এসছে, তার ডিফারেন্সিয়েশন কার রেসপেক্টে করতে হবে? এই টাইমের রেসপেক্টেই করতে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে ভি সমান ডেফিনেশন এক্ষুনি শিখেছি ডিএক্স ডিটি। ঠিক, তাহলে ডিডিটি অফ এক্স বসিয়ে দেবো 60 কিউব প্লাস 60 স্কোয়ার প্লাস 60। ক্লিয়ার? সবার ক্লিয়ার? এবার দেখো ডিফারেন্সিয়েশন আগে খুব ভালো করে শিখে গেছি। তাহলে 6 বাইরে চলে এসছে কনস্ট্যান্ট, মাথায় 3 পাওয়ার সামনে আসলো, টি এর পাওয়ার 3 - 1 দ্যাট ইজ অফ 2 প্লাস ওই 6 সামনে এসছে, পাওয়ার 2 আবার সামনে এসছে, এই 6। এবারে দেখো টি 2 - 1 দ্যাট ইজ 1। ওকে, এইবারে দেখো এই জায়গাটা একটু শিখবো। তাহলে কনস্ট্যান্ট 6 বাইরে চলে এসছে, তোমরা এটাকে এইভাবে ভাবতে পারো, টি এর পাওয়ার কত? 1। তাহলে দেখো টি এর পাওয়ার 1, তাহলে 1 সামনে এসছে। ঠিক, এবার এই ইন্টু টি দিয়ে পাওয়ার 1 ছিল, আবার একটা 1 পাওয়ার বাদ যায় না, তাহলে 1। ঠিক, এবার এইটুকু জিনিসকেই করছি, এইটা আছে, আমি ওটা লিখছি না এখন, এইটুকু জায়গাটাই তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 6 বাইরে চলে এসছে যেহেতু কনস্ট্যান্ট, এখানে একটা গুণ চিহ্ন আছে, টি এর পাওয়ার কত? কিছু নেই, মানে 1, সেই 1টা সামনে এসছে, এবং টি এর যা পাওয়ার থাকে তার থেকে আবার একটা অলওয়েজ পাওয়ার বাদ যায়, তাহলে টি 1 - 1 লিখতে পারি। এবার এইটুকুটাকেই করছি ফের। দেখো তাহলে 6 × 1 মানে কত? 6 ইন্টু টি টু দি পাওয়ার 1 - 1 মানে কত? T0। তাহলে 6 T0 মানে আবার কত? 1 হয়, বিকজ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 6 × 1 মানে 6। ঠিক, তার মানে আমরা এইটা বুঝতে পেরেছি, এই 60 ডিফারেন্সিয়েশন যেটা এখানে দেখানো হয়েছে, তারপরের লাইনটা এইটা, তারপরের লাইন এইটা, সেটা করে কি এসছে? শুধু 6 এসছে। তার মানে যখন টি এর পাওয়ার 1 থাকবে তখন তার ডিফারেন্সিয়েশনটা 1, যখন টি এর পাওয়ারটা 1 থাকবে তখন তার ডিফারেন্সিয়েশনটা 1। সেই জন্য 6টা শুধু বাইরে চলে আসছে, তার সঙ্গে একটা 1 মাল্টিপ্লাইড আছে, সেটা শুধু 6 লিখেছি। ঠিকঠাক মনে থাকবে? তাহলে এরপর থেকে আর ডাইরেক্ট এইভাবে আর এতটা প্রসেস করব না, পাশাপাশি শুধু যোগ দিয়ে 6 লিখে দেবো। ঠিক, তাহলে একটা এক্সাম্পল দেখে নাও। তোর এরকম লেখা আছে ডি ডিটি অফ 4t, তাহলে কি হবে? সিম্পলি 4, বিকজ এইটা তোমাদের গিভেন আছে, ডি ডিটি অফ টি এর ডিফারেন্সিয়েশন 1। ওকে, আর সেই 1টা কি করে আসে সেটা এইভাবে দেখানো হয়েছে। ওকে, মুছে দিই। তাহলে তোমরা এই প্রসেসটা সাইডে করে নেবে, কিন্তু পরীক্ষার সময় করবে না বা খাতায় করবে না। খাতায় যখন লিখবে তাহলে ডাইরেক্ট এইটার ডিফারেন্সিয়েশন এইটা, এইটার এইটা, 60 এর কেবলমাত্র 6। ওকে, এটা মুছে দিলাম। তাহলে কি আসলো? তাহলে 18t² প্লাস 12t প্লাস 6। ঠিক, দিস ইজ ইয়োর অ্যান্সার অফ কার? ভেলোসিটি। ওকে, এটা হলো ভেলোসিটির এক্সপ্রেশন। ঠিকঠাক, এবার আমার কি বার করতে হবে? ত্বরণ। এইটারই ডিফারেন্সিয়েশন করবো আবার। তাহলে ত্বরণ এ সমান ডিভিডিটি, তাহলে ডিডিটি অফ ভি
ভির জায়গায় তুমি 18t² বসিয়ে দাও, 12t বসাও, +6 বসাও। এবার তো আমরা চ্যাটাচ্যাট করবো, আমরা সব শিখে গেছি, আর বলবো না। 18 আর এই 2 সামনে আসবে, 36 হবে, t2 - 1t বসবে, তাহলে 12t ওই 60 এর মতো সিম্পলি 12 আসবে। আর এটার ডিফারেন্সিয়েশন কত? 0, বিগ 0, বিকজ কনস্ট্যান্ট জিনিসের ডিফারেন্সিয়েশন 0ই হয়, তাহলে লিখবো না। তাহলে 12 কমন নিতে পারো, 3t + 1 নাকি? হ্যাঁ, এটাই হলো তোমার ত্বরণের ভ্যালু। ওকে, এটা হলো আমাদের ভেলোসিটির ভ্যালু। টুকে নাও, নিচে আশা করি। এবার সাফ করছি। চলো, এখানে একটা প্রশ্ন আছে, দেখো। সরণ এস সমান বলে দিয়েছে এটা হলে, দেখো প্রাথমিক বেগ কত। তাহলে প্রাথমিক বেগ বার করতে বলেছে তো, তাহলে আগে আমরা কি করব? বেগ বার করব। তাহলে ভি সমান ds dt, তাহলে ddt অফ এস, এস এর জায়গায় 3 - 4t + 5t²। ওকে, এটা 5t², এটা 5t²। তাহলে দেখো এবার ddt অফ ওইটা, ddt অফ ওইটা, ddt অফ ওইটা সবার ডিফারেন্সিয়েশন হবে। কনস্ট্যান্ট 0, -4t সেখানে হয়ে গেছে, সিম্পলি 4। ওকে, প্লাস দেখো 5 সামনে আসলো, ওই 2টা আবার সামনে আসবে, এর সাথে মাল্টিপ্লাইড হবে, তার মানে একবারে আমরা 10 লিখবো। আর t এর পাওয়ার 2 - 1 t। ওকে, তাহলে 0 - 4 + 10t। এবার আমরা বলে দিয়েছি একটা ফিজিক্সের কথা, আগেও বলেছি আবার বলছি, যে প্রাথমিক বেগ বা প্রাথমিক কিছু মানে হলো সময় t = 0-তে যা ভ্যালু হবে। ঠিক, তাহলে অতএব প্রাথমিক, আর লিখছি না পুরোটা, বেগ v at t = 0 এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়, v at t = 0। তাহলে v এর এক্সপ্রেশনে যেখানে যেখানে t আছে সেখানে 0 বসিয়ে দাও। তাহলে 0 - 4, এখানে t নেই, তাহলে 4ই থাকবে। 10 × 0, তাহলে কি দিল? এই 0, এইটা পুরোটা 0, তাহলে সিম্পলি অ্যান্সার -4। তাহলে এত একক। তাহলে এই সরণটা যদি এটা হয়, তার বেগ হলো এইটা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, -4 + 10t। ওকে, আর তার প্রাথমিক বেগ হলো -4 একক। ওকে, চলো এরপরে একটা অঙ্ক করি। চলো, এইটা একটা সরণ বলে দিয়েছে, বলেছে বস্তুটা থেমে যেতে কতক্ষণ সময় লাগবে। ঠিক, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে একটা জিনিস চিন্তা করো, যদি কোনো বস্তু থেমে যায় তার ভেলোসিটি কি হবে? 0। তাহলে আমার কি করা উচিত? তাহলে এই সরণটা থেকে ভেলোসিটি বার করলাম, সেইটাকে 0 করে দেবো, সিম্পল। তাহলে ভেলোসিটি v, তাহলে লেখো বেগ v সমান dx dt। ওকে, তাহলে ddt অফ x মানে পুরোটা 2/3 t² + 16t + 2। এবারে তো একবারে করব, সব শিখে গেছি আমরা। তাহলে পুরো ভেলোসিটিটাকে বসানো হয়েছে, মানে সরণটাকে বসানো হয়েছে আমরা। ওকে, এইটা হচ্ছে 16t প্লাস হচ্ছে কি 2, এটা, আর এটা হচ্ছে -2/3 t²। তা দেখো মাইনাসটা বাইরে এসছে, সামনের কনস্ট্যান্ট বাইরে চলে এসছে, t এর পাওয়ার 2 - 1 1, কি তার মানে কিছু লিখবো না, প্লাস দেখো 16t ওই 60-র মতো কনসেপ্ট, তাহলে শুধু 16 থাকবে, আর প্লাস কত হবে? 0 হবে, আর লিখবো না এইবার থেকে। ওকে, এমনি রেখে দেবো। এটা ভেলোসিটি v। এবার শর্তানুসারে v সমান 0, তাহলে -2 0। তাহলে আমি একবারে সলভ করে দিই, t আসবে যেটা 16 × 3/2, তার মানে দ্যাট ইজ 24 সেকেন্ড অ্যান্সার। তাহলে 24 সেকেন্ড পরে ভেলোসিটি 0 হবে। আচ্ছা, একটু এখানে রং করেছি, কোথায় রং করেছি দেখো, এই জায়গাটায়, এই যে পাওয়ারটা, এই সামনের কনস্ট্যান্টটা বাইরে এসছে,
পাওয়ারটা সামনে আসে না, একটা 2 পাওয়ার সামনে আসবে, ঠিক? তাহলে এটা t2-1, তাহলে 1 হলো, এইবার ক্লিয়ার। প্লাস 16 একটা হবে, আর 1টা নাও লিখতে পারি আমি, ঠিক আছে? তাহলে ভেলোসিটি 0, তাহলে এখানে দেখো একটা 2 দোকানে 4, তার মানে এক্সপ্রেশন হবে -4t/3 প্লাস 16, তাহলে এখানে একটা হবে 4, এখানে আবার একটা 4, তাহলে ভ্যালুটা হবে 12 অ্যাকচুয়ালি, হ্যাঁ? 4 দিয়ে এটা 4, আর 3 4 12, 12, তাহলে 12 সেকেন্ড পরে ভেলোসিটি 0। ওকে, আর একটা অঙ্ক করবো, তাহলে লিখে নাও। আচ্ছা, প্রশ্নটা আমি বলবো না, বলবো সেটা লিখে নেবে। সরণ এইটা বলে দিয়েছে। এবার প্রশ্ন হলো, বলেছে যখন কণার ত্বরণ শূন্য তখন কণাটার বেগ কত হবে। এগেন রিপিট, যখন এই কণাটার ত্বরণ শূন্য তখন কণাটার বেগ কত হবে, ঠিক আছে? তাহলে দেখো, বেগ বার করো, ds dt, তাহলে ddt অফ s এর জায়গায় at প্লাস অফ bt স্কোয়ার মাইনাস ct কিউব, ঠিক আছে? আর এটা বলে দিয়েছে a b c হলো কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসবে দেখো, শুধু a আসবে, ওখান থেকে কি আসবে দেখো 2 পাওয়ার আসবে, তাহলে 2bt মাইনাস ওখান থেকে কি আসবে 3ct স্কোয়ার। ওকে, এটা আমাদের কি এসছে, ভেলোসিটি এসছে, তাহলে বেগ এসছে এটা। এবার ত্বরণ কত আছে দেখো, ত্বরণ a সমান dvdt, তাহলে ddt অফ v, তার মানে a প্লাস 2bt মাইনাস অফ 3ct স্কোয়ার, এটা স্কোয়ার। তাহলে করলে কি আসবে দেখো, ddt অফ ওইটা 0 প্লাস দেখো 2bটা কনস্ট্যান্ট, ওই 60 মতো 2bটাকে আমি এখন 6 ভাবতে পারি, আর টিটা আছে তো টিটা বাদ চলে গেল, খালি 2b থাকলো, তাই তো? আর 3 আছে দেখো, এখানে পাওয়ার 2 আছে, পুরো 3cটা কনস্ট্যান্ট, একটা পাওয়ার 2 আসবে, আর টি এর পাওয়ার 2 মাইনাস 1, তার মানে ওইটা 0 প্লাস 2b মাইনাস 6ct, তাই তো? এবার প্রশ্ন ছিল যখন ত্বরণ শূন্য তখন বেগ কত। তাহলে এবার আমরা কি করব, ত্বরণ বের করে নিয়েছি, এটাকে আমার 0 এবার করা উচিত। অতএব শর্তানুসারে তাহলে ত্বরণটা একবার লিখে নাও, 2b মাইনাস 6ct, ত্বরণ a সমান 0, 2b মাইনাস 6ct ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেশনটা তোমরা একটু করবে, দেখো t আমি একবারে লিখে দিচ্ছি কত আসছে দেখো, 2b/6c, তার মানে b/3c, তাই না? 2b/6c, তার মানে b/3c। তাহলে এই টাইমে কণার ত্বরণ শূন্য। আমার প্রশ্ন কি জানতে চেয়েছে, যখন কণার ত্বরণ শূন্য তখন হচ্ছে বেগ কত। তাহলে এই বেগের, তাহলে যখন কণার ত্বরণ শূন্য হয়েছে তখন টাইমটা এইটা এসছে, তাহলে এই টাইমের ভ্যালুটা নিয়ে এই বেগের রাশিমালাতে বসিয়ে দেবো, ঠিক? তাহলে আমাদের যখন কণার ত্বরণ শূন্য সেই টাইমে বেগ কত বেরিয়ে যাবে। এটা মুছে দিলাম। তাহলে আমার এই টাইমটা দরকার, t সমান b/3c, তাহলে ভেলোসিটির এইটা এক্সপ্রেশন তোমরা ফের লিখবে, দিয়ে টাইমটা বসাবে। তাহলে দেখো a বসালাম, 2b বসালাম, t এর জায়গায় b/3c বসালাম, মাইনাস 3c b/3c এর হোল স্কোয়ার, তাহলে a প্লাস এটা দেখো কত হচ্ছে 2b স্কোয়ার বাই 3c, এটা দেখো কত 3c b স্কোয়ার হলো, আর নিচে এক না সরি দেখো কত হচ্ছে দেখো b স্কোয়ার বাই 3c আসবে ক্যালকুলেশন করলে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে b স্কোয়ার বাই 3c আসবে, কারণ নিচে দুটো 3c আছে, একটা 3c কাটবে, আর উপরে b স্কোয়ার বাই 3c আসলো। একটু কুইক করছি, আর 2b স্কোয়ার বাই 3c থেকে এটা বাদ গেলে b স্কোয়ার বাই 3c, লসাগু করে বাদ দিয়ে তোমরা শিখে গেছো এসব করবে। তাহলে আমাদের ভেলোসিটি তখন যেটা আমাদের অ্যান্সার সেটা হলো এইটা, যখন কণার ত্বরণ শূন্য তখন ভেলোসিটি এইটা আসতে হবে। তাহলে কি করেছি, তাহলে ফার্স্টে বেগ বার করেছি, ত্বরণ বার করেছিলাম, প্রশ্ন অনুসারে যেহেতু বলে দিয়েছিল ত্বরণ যখন শূন্য
তো যখন মানে কি টাইমের ব্যাপার, তাহলে ত্বরণটাকে শূন্য করে দিয়ে সেখান থেকে টাইমটা বের করে নিলাম, সেই টাইমটা নিয়ে গিয়ে বেগের রাশিমালায় বসিয়ে দিলাম, বিকজ আমাদের বেগ চেয়েছিল। যদি এরকম প্রশ্ন হতো যখন কণার ত্বরণ শূন্য তখন তার সরণ কত, তাহলে ওই টাইমের ভ্যালুটা নিয়ে আমরা সরণের রাশিমালাতে বসিয়ে দিতাম, তাই যেটা আসতো সেটাই অ্যান্সার হতো। ঠিকঠাক? তো আজকের ক্লাস এখানেই খতম করব। তো খতম করার আগে ওই মুখস্থ বিদ্যার মতো সব কিছু বলতে হয় না। তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আরও একটা কথা, কেন সব কিছুই বলতে হয়, তো গাড়ি যেমন চলে, গাড়ি চলতে গেলে কী লাগে? পেট্রোল। তো চ্যানেল চলতে গেলে আমার মনে হয় शेयरটা দরকার, कमेंटটা দরকার আর लाइकটা দরকার। इससे हम लोगों को मोटिवेशन मिलती है। ओके, खत्म क्लास आज के। टाटा, जय हिंद, जय भारत।